হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 9 নম্বর সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব। তো আজকের ক্লাসটাও কিন্তু গত ক্লাসগুলোর মতো পুরোপুরি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আলাদা করে বিষয় উল্লেখ করছি না। তবে হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য আজ পুরো বিষয়টাই টাইপ করে রেডি করে এনেছি, যাতে নোটস নিতে তোমাদের আরও হেল্প হয়। তো চলো, আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস। সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব, যেটা দুটো নাম আছে, একটা হচ্ছে সোশিও কালচারাল থিওরি বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি। এই দুটোভাবেই চলে সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব। যেটা কে করেছিলেন, সেটা করেছিলেন আমাদের লেভ ভাইগটস্কি, যিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেন। আর ইনার পুরো নাম যদি বলা হয় তাহলে হচ্ছে লেভ সেমিওনোভিচ ভাইগটস্কি। ঠিক আছেন? তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন। কোথাকার ছিলেন? সোভিয়েত মনোবিজ্ঞানী বা রাশিয়ান মনোবিজ্ঞানী। এবং তিনি সাংস্কৃতিক ঐতিহাসিক কার্যকলাপ তত্ত্ব হিসাবে তার এই সামাজিক নির্মিতিবাদটা প্রতিষ্ঠিত করেন, যার তত্ত্ব হচ্ছে সামাজিক নির্মিতিবাদ নামে পরিচিত। এবং তিনি মনে করেন কি, যে জ্ঞানের বিকাশের ক্ষেত্রে বয়স নয়, সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা বিশেষ ভূমিকা পালন করে। তিনি কিন্তু বলেছে, দেখো, জ্ঞানের বিকাশের ক্ষেত্রে বয়স অতটা ম্যাটার করে না, যেগুলো ম্যাটার করে সেটা হচ্ছে সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা। এবং এখানেই কিন্তু আমাদের ভাইগটস্কির সাথে পিঁয়াজের একটা পার্থক্য দেখা যায়। দুজনেই প্রজ্ঞাতে বলেছেন, আমাদের ভাইগটস্কি যেমন বলেছেন যে সামাজিক পরিবেশের উপর অনেক বেশি তিনি ইম্পর্টেন্সই দিয়েছেন, যে সামাজিক পরিবেশে মিথস্ক্রিয়া, সংস্কৃতি, ভাষা এগুলো বেশি ম্যাটার করে। যেখানে পিঁয়াজে কিন্তু আমাদের বয়সটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই বয়সে এই ধাপে এই বিকাশগুলো এইভাবে হয়। দেখতে গেলে পিঁয়াজে আমাদের বংশধারা বা হেরিডিটিকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, আর সেখানে কিন্তু আমাদের ভাইগটস্কি সোশ্যাল, মানে সমাজের দ্বারা কোনো কিছু শেখা বা কারোর মাধ্যমে শেখা, এই সম্পর্কটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। তার পরের পয়েন্টে কী আছে, সেটা হচ্ছে ব্যক্তি সামাজিক পরিবেশে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে প্রজ্ঞা গঠন করে। এই জিনিসটাকে কিন্তু বারবার লেভ ভাইগটস্কি বলার চেষ্টা করেছিলেন। তো তার মানে তিনি কি বলতে চেয়েছিলেন, যে সমাজের সঙ্গে একটা বাচ্চা যত বেশি মিশবে তত তার বিকাশ হবে। মানে যখন একটা বাচ্চা সমাজে সবার সঙ্গে থাকবে, সবার সাথে মিশবে এবং সবার কাছ থেকে কিছু না কিছু শিখবে, তখন কিন্তু সে তার নিজের জ্ঞান নিজেই নির্মাণ করবেন। কারণ লেভ ভাইগটস্কিও ছিলেন একজন নির্মিতিবাদ। আর নির্মিতিবাদে আমরা কি জেনেছিলাম, যে যখন বাচ্চারা নিজেদের জ্ঞানের মাধ্যমে নিজেরা নিজে থেকে শিখে নিজেদের জ্ঞানটাকে নির্মাণ করছে, সেটাকেই বলছে নির্মিতিবাদ। তাহলে ভাইগটস্কি যেটা মেনলি বলেছিলেন, সেটা বলেছিলেন যে যখন একটা বাচ্চা সমাজে সবার সাথে থাকতে থাকতে, সবার সাথে মিশতে কোনো কিছু শিখছে এবং নিজের জ্ঞান নিজেই নির্মাণ করছে, কিসের মাধ্যমে? সেটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে? এটাকেই তিনি কিন্তু বেশি প্রায়োরিটি দিয়েছেন। আর এটাকে কি বলছে? সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ঠিক আছে? সামাজিক নির্মিতিবাদ। যেখানে আবার বলছি, যেখানে পিঁয়াজে কিন্তু প্রায়োরিটি দিয়েছিলেন একটু হেরিডিটিকে, কিন্তু ভাইগটস্কি দিয়েছিলেন সমাজকে, সোশ্যালকে। এটা কিন্তু আমাদের প্রায় আসে। এবার এখানে একটা জিনিস বলে দিই, যে লেভ ভাইগটস্কির যে জন্ম গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 17ই নভেম্বর 1896 তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1934। মানে তিনি কিন্তু বেশি বছর অবধি বাঁচতে পারেননি, তিনি কিন্তু মাত্র 38 বছর অবধি বেঁচেছিলেন। খুব কম বয়সে তিনি মারা যান। তো যাই হোক, এটা একটা জাস্ট ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা, জ্ঞান বা প্রজ্ঞার অবস্থান তিনি কোথায় বলেছিলেন? তিনি বলেছিলেন কিন্তু বাহ্যিক জগতে। কেন? কারণ বাহ্যিক জগতে সবার সাথে মিশেই কিন্তু একটা ছেলের বা একটা শিশুর জ্ঞান বা প্রজ্ঞার বিকাশ বেশি হয়। তার মানে কি, বাচ্চারা নিজেরা নিজেদের জ্ঞান নির্মাণ করে তিনটে এলিমেন্টের মাধ্যমে। তিনি বেশি প্রায়োরিটি দিয়েছিলেন তিনটে এলিমেন্ট। তার তিনটে এলিমেন্ট কী কী ছিল? একটা হচ্ছে সামাজিক পরিবেশ, মানে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। একটা হচ্ছে সংস্কৃতি মিথস্ক্রিয়ার মাধ্যমে, মানে কালচারাল ইন্টারাকশন। আরেকটা ছিল ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যেটা একটু পরেই আমরা জানছি। তো চলে যাচ্ছি নেক্সট পেজে। তার মানে তার সামাজিক নির্মিতিবাদের যে তত্ত্ব ছিল, তার মূল নীতি ছিল তিনটে, যেটা একটু আগেই বললাম। একটা হলো সামাজিক যোগাযোগ, ঠিক আছে, সোশ্যাল ইন্টারাকশন, একটা ছিল কালচারাল ইন্টারাকশন, আর একটা ছিল ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথমেই যেটা আসছে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যোগাযোগটা কী। বা আমরা এটাও বলতে পারি যে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, মানে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া বা সামাজিক যোগাযোগ। তাহলে এই জিনিসটা কি? তা ভাইগটস্কির মতে শিশুর সামাজিক সাংস্কৃতিক বিকাশ দুটো ধাপে হয়। দুটো ধাপ কি? প্রথমটা হচ্ছে সামাজিক স্তরের শুরু হওয়া, যেটা সামাজিক স্তরে শুরু হয়, মানে যেখানে শিশুর ভাবনা চিন্তা সামাজিক স্তরে প্রথমবার উদ্ভাবন পায়। আর দ্বিতীয়টা হচ্ছে কি, যখন শিশুরা নিজেই কথা বলে এবং নিজে কিছু করে। এবার এই যে প্রথম এবং দ্বিতীয় ধাপ,
একটা হচ্ছে সবার সাথে, একটা হচ্ছে পার্সোনাল। এই পার্সোনাল যেখানে আসছে মানে সেকেন্ডটা, সেখানে কিন্তু দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে অহংকেন্দ্রিক ভাষা মানে ইগোসেন্ট্রিক স্পিচ, আর একটা হচ্ছে ইনার স্পিচ। এই দুটো জিনিস কিন্তু হচ্ছে। তো এটা ডিটেলস আমরা একটু পরে আরও ডিটেলসে জানবো, তখন আলোচনা করব। আপাতত এটা জাস্ট বেসিকটা তোমরা জেনে রাখো। চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার প্রথম যে পয়েন্টটা আমি বললাম সেটা হচ্ছে সামাজিক স্তর। তাহলে সামাজিক স্তরে কি বলেছেন ভাইগটস্কির মতে, শিশুর ভাবনা চিন্তা সামাজিক স্তরে শুরু হয়। ওকে, আপনি ছোট বাচ্চাদের কি বলেন, কিভাবে বলছেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কাদের জন্য, বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে। তো বাচ্চারা প্রথম থেকে কি করে, সমাজে মেশে আমাদের বাবা মা পরিবারের লোকজনকে বলে এটা চাই ওটা নেব, এইভাবে আস্তে আস্তে তো সামাজিকীকরণ শুরু করে। তাহলে একটা বাচ্চা যত বেশি সমাজে মিশবে, মানুষজনদের সঙ্গে কথা বলবে, মিথস্ক্রিয়া হবে তার, তত বেশি কিন্তু তার জ্ঞানের নির্মাণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে সামাজিক স্তরের ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্টটা কী আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত স্তর, মানে নিজের সাথে যখন কি করছে, দুটোভাবে হচ্ছে। একটা হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ, ঠিক আছে। ইগোসেন্ট্রিক স্পিচ মানে কখন না 3 থেকে 7 বছর বয়স, এই টাইমের মধ্যে হচ্ছে। শিশুরা নিজেদের মধ্যে কথা বলে কিছু করে। কীরকম দেখো, শিশু খেলা করার সময় নিজেই আপন মনে জোরে জোরে কথা বলতে বলতে খেলতে থাকে, ঠিক আছে। এটাকে বলছে প্রাইভেট স্পিচ। এটা কিন্তু প্রাইভেট স্পিচও বলা হয়, অর্থাৎ ইগোসেন্ট্রিক স্পিচ বা প্রাইভেট স্পিচ। এই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায়। উদাহরণ হিসেবে বলছি, যেমন ধরো আমরা অনেকে করি বা অনেক সময় পরীক্ষা হলে দেখতে পাওয়া যায় যে পরীক্ষায় কোশ্চেন অ্যাটেন্ড করার পর অনেকেই থাকে না সামনে বা পেছনে বেঁচে, নিজেই বলে আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা আগে করবো না, থাক এটা বাদ দাও, আমি এটা শুরু করি, আরে এটা তো আমার কমন চলে এসেছে। ও কিন্তু কাকে বলছে, ও নিজেকে বলছে, কিন্তু সেটা জোরে বলছে, সেটা কিন্তু আমরাও শুনতে পাচ্ছি, তাই তো। কিন্তু ও আমাদেরকে বলছে না, ও নিজের সাথেই কথাটা বলছে। ওটাকেই কিন্তু প্রাইভেট স্পিচ বলা হচ্ছে। আর সেটা কখন থেকে শুরু হচ্ছে, 3 থেকে 7 বছর বয়সে, তখন থেকে কিন্তু শুরু হয়। আর সেটা কিন্তু এখনও কন্টিনিউ হয়, আমরাও অনেকে বলে থাকি। তাহলে এই যে স্পিচ, এটাকে বলছে প্রাইভেট স্পিচ বা ইগোসেন্ট্রিক স্পিচ। কেন, মানে অহংকেন্দ্রিক, মানে নিজেই নিজের সাথে বলছে, আরেকজনকে বলছে না। একটা হচ্ছে ইনার স্পিচ। ইনার স্পিচ মানে হচ্ছে যখন কোনো চিন্তা বা কোনো কিছু যখন বাচ্চারা মনে মনে করছে, মনে মনে, মানে এটা অনেকটা নীরব পাঠের মতো। নীরব পাঠ, সরব পাঠ কি আমরা জানি, সরব পাঠ মানে যেটা উচ্চারণ করে জোরে জোরে বলছে বাচ্চারা বা জোরে জোরে পড়ছি আমরা, ওটাকে বলছে। আর নীরব মানে যেটা মনে মনে, যেটা কেউ জানছে না, নিজে নিজে মনে মনে পড়ছে, ঠিক আছে। সাইলেন্ট স্পিচ যেটাকে বলা হচ্ছে। তো এটা কিন্তু সেটা, মানে এটা কি হচ্ছে, এই স্তরে ব্যক্তি তার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে নীরব ভাষার মাধ্যমে, নীরব ভাষা, ওই যে বললাম সরব পাঠ নীরব পাঠ, তাহলে নীরব ভাষার মাধ্যমে করছে। আর এই স্তরে মানুষ উচ্চতর ভাবনা, আরও জটিল চিন্তা করতে কিন্তু সক্ষম হচ্ছে। এটা পরবর্তী ক্ষেত্রে আসছে। তাহলে এই যে ব্যক্তিগত স্তরে আমরা দুটো স্পিচ পেলাম, আরেকটা স্পিচ আছে যেটা একটু পরেই আমরা জানতে পারবো। তো চলে যাচ্ছি নেক্সট পেজে। তার আগে আমরা চলে যাচ্ছি সংস্কৃতিতে। তাহলে প্রথমটা গেল সামাজিক, ঠিক আছে, সামাজিক মিথস্ক্রিয়া গেল। এবার হচ্ছে সাংস্কৃতিক বা কালচারাল ইন্টারাকশন। এখানে কি বলেছে, শিক্ষার্থীর বিকাশের জন্য সংস্কৃতিকে খুবই গুরুত্ব দিয়েছেন আমাদের ভাইগটস্কি। এবং ভাইগটস্কির মতে কি বলেছে, শিশুর সংস্কৃতি থেকে জ্ঞান গ্রহণ করে মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু প্রজ্ঞা গঠন করে। তাহলে বিভিন্ন সংস্কৃতিতে যে বাচ্চারা মিশছে বা আমরা মিশছি, এবং সেখান থেকে আমরা কী করছি, আমাদের জ্ঞানটাকে গঠন করছি, মানে আমাদের প্রজ্ঞা কিন্তু গঠন হচ্ছে। কীরকম আমি বলছি, কোনো একটা বাচ্চা যে পরিবেশে বা যে কালচারে সে থাকছে, সেখানে বড় হচ্ছে এবং সেখান থেকে সে কী করছে, সে শিখছে। যেমন ধরো কালচারটা কতটা এফেক্ট করে, মানে কতটা এফেক্টিভ, সেটা আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো আমরা বাংলায় আছি, পশ্চিমবঙ্গে বড় যদি উদাহরণ দিই, যে বড় উৎসব যদি কিছু বলা হয়, তাহলে আমাদের হচ্ছে দুর্গোৎসব। এবং এটাই আমাদের সংস্কৃতি। দুর্গোৎসবে আমরা সবাই কিন্তু নির্বিশেষে, মানে কি বলবো, ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা সেই আনন্দে মাতোয়ারা হই এবং সেই কালচারটাকে আমরা গ্রহণ করি, এবং আমরা সেখানেও কিন্তু নিজেদেরকে সেই কালচারের একটা অংশ করে দিই। এটা পশ্চিমবঙ্গে হচ্ছে। এবার যদি আমরা মুম্বাই বা মহারাষ্ট্রে চলে যাই, ওখানে কিন্তু দুর্গা পুজোর চেয়ে বেশি গণেশ পুজো, ঠিক আছে, গণেশ পুজোই বেশি কিন্তু মানে কি বলবো, মহোৎসব হয় সেখানে। কিন্তু দুর্গা পুজোর চেয়ে গণেশ পুজো নিয়ে সবাই বেশি প্রায়োরিটি দেয়, বেশি ওটা নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে। তো বিভিন্ন স্টেট ওয়াইজ আমাদের দেখো কালচারটা চেঞ্জ হতে যাচ্ছে। তার মানে কি, যে যেখানে থাকছে, যে পরিবেশে থাকছে, সেই কালচারটাই কিন্তু সেই মানুষ বা সেই সেখানকার যেসব বাচ্চারা আছে, সেখানকার যেসব ব্যক্তিরা আছে, সেখানে কিন্তু তাদের ব্যক্তিত্বের মাধ্যমে, তাদের জ্ঞানের মাধ্যমে কিন্তু সেই কালচারটাই ফুটে উঠছে। তাহলে কালচার অনেক বেশি ম্যাটার করছে। এবার আমরা এই যে এখানে একটা টার্ম আমরা জানতে পারবো, সেটা হচ্ছে ইন্টারনালিজেশনটা কি, আমাদের সমাজে মানে সংস্কৃতিতে অনেক জ্ঞান রয়েছে, অনেক প্রজ্ঞা রয়েছে, যেগুলো আমরা নিচ্ছি। সেই জ্ঞান যেভাবে আছে সেইভাবেই যদি আমরা গ্রহণ করি, সেই প্রক্রিয়াটাকেই বলছে কিন্তু ইন্টারনালাইজেশন।
কে বলেছেন? এটা কিন্তু ভাইগটস্কি বলেছে। এবার ইন্টারনালাইজেশনের মানে কি? এটার মানে হচ্ছে একটা ধারণা বা একটা মতামত বা বিশ্বাস, এইগুলো গ্রহণ বা শোষণ করার ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার মাধ্যমে আমরা এটা করছি এবং সেটাকে আমরা আমাদের একটা চরিত্রের অংশ করে দিচ্ছি, সেই প্রসেসটাকেই বলছে কিন্তু ইন্টারনালাইজেশন। তাহলে এই প্রসেসটাকেই কিন্তু বলছে ইন্টারনালাইজেশন। তাহলে জিনিসটা আরেকবার বলছি, একটি ধারণা, মতামত, বিশ্বাস ইত্যাদি গ্রহণ বা শোষণ করা ক্রিয়া, যেটা আপনার চরিত্রের একটা অংশ হয়ে যাবে, সেটাকেই বলছে ইন্টারনালাইজেশন। ওকে, এই কথাটা কে বলেছেন? এই কথাটা কিন্তু বলেছেন আমাদের ভাইগটস্কি। তাহলে এই যে টার্মটা, এই ইন্টারনালাইজেশন, এই কথাটা কে বলেছেন? এটা কিন্তু ভাইগটস্কি বলেছেন। এটা প্রশ্ন দিতে পারে যে এই ওয়ার্ডটা বা এই শব্দটা কে প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে ভাইগটস্কি। হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে, সেটা হচ্ছে ভাষা। এবার সব থেকে বেশি কিন্তু তিনি এই ভাষা, এই ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ তিনি কিন্তু বলেছেন এই ভাষা ছাড়া আমাদের সামাজিক মিথস্ক্রিয়াই বলো বা আমাদের কালচারাল ইন্টারাকশন বা সাংস্কৃতিক মিথস্ক্রিয়া, এগুলো কিন্তু অসম্ভব। কারণ ভাষা এমনই একটা টুলস যার দ্বারা সারা বিশ্বে কিন্তু যোগাযোগের একটা মাধ্যম আমরা করতে পারি, বা সারা বিশ্বে যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে আমাদের ভাষা। এবার যদি কেউ বলতে না পারে, প্রশ্ন হতে পারে যে কেউ তো বলতে পারে না, তাহলে সে কী করবে? সে কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ করবে। কিন্তু এই সাইন ল্যাঙ্গুয়েজটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি। তার মানে কি, ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু এই প্রথম এবং দ্বিতীয় যে পয়েন্ট, মানে আমাদের সোশ্যাল ইন্টারাকশন এবং কালচারাল ইন্টারাকশন, এটা কিন্তু ইম্পসিবল। তার জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজের ওপর ভাইগটস্কি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এবং ভাষার উন্নতি সাধন সম্ভব কিসের মাধ্যমে? সেটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। আর এখানে তিনি ভাষাকে 3টে এলিমেন্টে ভেঙেছেন। কী কী এলিমেন্টে? একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, একটা হচ্ছে প্রাইভেট স্পিচ, একটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। তাহলে প্রাইভেট আর সাইলেন্টটা কিন্তু আমরা জানতে পেরেছি, সোশ্যালটাও আমরা জানতে পেরেছি, এবং প্রাইভেট এবং সাইলেন্ট ইনার স্পিচ, মানে টোটাল 3টে এলিমেন্টে কিন্তু ভেঙেছেন ভাষাকে। একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, যেটা 2 বছর থেকে শুরু হচ্ছে, সোশ্যাল স্পিচ যেটা হচ্ছে 2 বছর থেকে শুরু হচ্ছে, তারপর হচ্ছে প্রাইভেট স্পিচ যেটা 3 থেকে 6 বছরের মধ্যে অবধি থাকছে, আরেকটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। ঠিক আছে, সাইলেন্ট ইনার স্পিচ যেটা হচ্ছে 7 বছরের ওপর থেকে শুরু হচ্ছে। এই জিনিসটা আমরা চলে আসছি। তার আগে আমি এখানে সংজ্ঞাটা বলে দিই, সেটা হচ্ছে ভাইগটস্কির মতে শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করে না, ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ভাইগটস্কি শিখনের ক্ষেত্রে ভাষার উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে স্পিচ ইজ আ ভেরি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টুল। একটু আগেই আমি তোমাদেরকে বললাম। তাহলে ভাষা ও চিন্তন প্রথমে পৃথক ও স্বাধীনভাবে হয়ে থাকে এবং পরবর্তীতে এই দুটির বিকাশ সম্মিলিতভাবে হয়। তাহলে প্রথমে চিন্তা এবং ভাষা যদি পৃথকভাবেও হয়ে থাকে, পরবর্তীতে কিন্তু সেই দুটো কী হয়? সম্মিলিতভাবে তার বিকাশ ঘটে। এবার কি বললাম, সেটা হচ্ছে ভাইগটস্কির মতে ভাষার 3টে ধরন আছে, মানে 3টি এলিমেন্টে তিনি ভেঙেছিলেন। তাহলে প্রথমটা হচ্ছে সোশ্যাল স্পিচ। সোশ্যাল স্পিচটা কখন থেকে শুরু হচ্ছে? 2 বছর বয়স থেকে শুরু হচ্ছে। শিশু অন্যের সঙ্গে যে কথা বলছে, এই যেমন বাচ্চারা 2 বছর বয়স থেকে যখন বলে মা এটা দাও, এটা আমি খাবো, বা বাড়িতে অন্যান্য পারিবারিক যেসব সদস্যরা আছে তাদের সাথে কথা বলছে, ভাই বোনদের সাথে কথা হচ্ছে, এটা কিন্তু আমাদের সোশ্যাল স্পিচের মধ্যে পড়ে যাচ্ছে। চলে যাচ্ছে নেক্সট পেজে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেট স্পিচ। এই প্রাইভেট স্পিচটা হচ্ছে কখন থেকে? 3 বছরের পর থেকে শুরু হচ্ছে। মানে শিশু যখন নিজেই কথা বলছে এবং আত্মকহন বলছে। মানে প্রাইভেট স্পিচে একটু আগে উদাহরণ দিলাম যে খেলতে খেলতে নিজের সাথেই বলছে, ঢিসুম ঢুসুম গাড়িটা বাস্ট হয়ে গেল, দুম ঢিসুম গাড়ি বুম বুম, এই যে বিভিন্ন আওয়াজ করে নিজের মানে নিজের সাথে বলছে কথাটা, এটাকেই বলছে প্রাইভেট স্পিচ। যেটা প্রথমেই আমি তোমাদেরকে বললাম, যেটা এখনও আমাদের মধ্যে দেখা যায়, যে কোনো কিছু পরীক্ষা হলে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে আমরা হাতে কোশ্চেন নেওয়ার পর বলি যে আচ্ছা এই প্রশ্নটা তো কমন চলে এসেছে, এটা তাহলে শুরু করি আগে, আচ্ছা এটা পরে ধরবো, এটা কিন্তু কার সাথে বলছি? এটা আমরা আমাদের সাথেই বলছি, নিজের সাথেই কথা বলছি। পাশের বেঞ্চের ছেলেটাকে বা পেছনের সামনের কারোর সাথে বলছি না, বা স্যারের সাথেও কথা বলছি না, এটা আমরা নিজেদের সাথেই বলছি। এটাই কিন্তু প্রাইভেট স্পিচ। আর সাইলেন্ট ইনার স্পিচ মানে যেটা নীরব পাঠের সাথে বললাম মিল আছে, কারণ নীরবে বলছে, নিজের সাথে বলছে, মনে মনে বলছে। সেটা কখন থেকে শুরু হচ্ছে? সেটা 7 বছরের পর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, নিজের মনে মনে কথা বলছে। এই যেমন ধরো আমরা বলি, আমরা কোনো কিছু যখন রেডি হবার আগে বা এই কোনো কিছু ক্লাস করানোর আগে বা মনে মনে আমরা একটা প্রস্তুতি নিয়ে নিই, ঠিক আছে, এইভাবে বলবো, এইগুলো করব, বা এই যে ধরো ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি, ক্লাস করাতে করাতে আগে তো আমি ভেবে নিই যে এই এক্সাম্পলগুলো দেবো বা এগুলো বলবো। অনেক সময় কী হয়, ইনস্ট্যান্ট বেরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু তাও মনে মনে একটা আমরা প্রিপারেশন রাখি। তো এই যে মনে মনে আমরা একটা প্রিপারেশন রাখছি বা মনে মনে নিজের সাথে কথা বলছি, এটাই কিন্তু আমাদের সাইলেন্ট ইনার স্পিচের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, এবার ইম্পর্টেন্ট 3টে জিনিস, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে ভাইগটস্কি মানে এই প্রশ্নগুলো আছে মানে আসবে, সেটা হচ্ছে জেডপিডি কী, ঠিক আছে, স্ক্যাফোল্ডিং কী এবং MKO।
তাহলে এমকেও, স্ক্যাফোল্ডিং এবং জেডপিডি কী এটা আমাদের জানতে হবে। তাহলে প্রথমেই যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে জেডপিডি কী। তো জেডপিডির ফুল ফর্ম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে নৈকট্য বিকাশের সীমা। জিনিসটা কীরকম সেটা হচ্ছে ভাইগটস্কির মতে জেডপিডি হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ মানে হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, এবং বাইরের বিকাশের বাইরের যে অংশ তার মাঝামাঝি অংশ। কীরকম, আমি একটা ছবি আঁকছি তাহলে বুঝবে। ধরো এই হচ্ছে সার্কেল, ঠিক আছে, তারপরে এই আরেকটা সার্কেল। ধরো এখানে ছবিটা আঁটলো না, আমি আরেকবার আঁকছি, এই ওপরটাতে আঁকছি, ঠিক আছে। এই ধরো একটা সার্কেল, এই একটা সার্কেল, ঠিক আছে, তারপর এই আরেকটা সার্কেল, আর এই হলো আরেকটা সার্কেল, তিনটে সার্কেল, ঠিক আছে। এবার এই তিনটে সার্কেলের মধ্যে প্রথম যে সার্কেলটা ধরো, এই যে সার্কেলটা যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, মানে ZAD, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এটা কিন্তু যে কোনো শিক্ষার্থী বা শিশু নিজেই পারবে, এই ডেভেলপমেন্টের জন্য কারোর কোনো হেল্প লাগবে না, এটাও নিজেই করতে পারবে, ঠিক আছে। এবার তাকে যদি হেল্প করা হয়, তাকে যদি স্ক্যাফোল্ডিং করা হয়, মানে সাময়িক সাহায্য, স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে সাময়িক সাহায্য, ঠিক আছে। এটা ডিটেলসে স্ক্যাফোল্ডিং কী সেটাও আমরা জানবো, আর সেটা কারা দেয় সেটা হচ্ছে এমকেও, মোর নলেজেবল আদার্স, এটাও আরও ডিটেলসে জানবো। আপাতত জেডপিডিটা জানি। তাহলে এই যে লাল করে যেটা আঁকছি এটা হচ্ছে ZAD, মানে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টে কিন্তু সকলের হয়ে গেছে। ফর এক্সাম্পল ধরো আজকে সিডিপি ক্লাস করছো, তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা বেসিক যে ধারণা সিলেবাস নিয়ে বলো বা একটা সাবজেক্ট নিয়ে বলো সেটা হয়ে গেছে, মানে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, তোমাদের প্রকৃত বিকাশ অবধি হয়ে গেছে। এবার এই যে ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি বা তোমরা যে এই ক্লাসটা দেখছো, এখান থেকে উপকৃত হলে তোমাদের কী হবে, তোমাদের যেটা যতদূর হওয়া যায়, মানে এতদূর ধরো হওয়া যায়, এটা আমি আরেকটা কালার দিয়ে দেখাচ্ছি, ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, ধরো এই সরি ব্ল্যাকটা কোথায় গেল, হলুদ দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের জেডপিডি লাইন, ঠিক আছে। তাহলে এত দূর অবধি পৌঁছাতে গেলে তোমার একটা হেল্প লাগবে, তাহলে তুমি এই ঘরটাকেও পূরণ করতে পারবে। এটাই হচ্ছে জেডপিডি, এটা হচ্ছে জেডপিডি লাইন, আর এটা হচ্ছে জেডপিডি, মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই প্রক্সিমাল ডেভেলপমেন্ট অবধি তুমি কিন্তু পৌঁছাতে পারবে। কার জন্য, কেউ যদি তোমাকে হেল্প করে, সেই হেল্পটা কারা করবে, সেটা হচ্ছে মোর নলেজেবল আদার, মানে MKO। তাহলে MKO মানে হচ্ছে মোর নলেজেবল আদার, মানে অধিক জ্ঞানী ব্যক্তি সেই বিষয়ে। তাহলে এই বিষয়ে ধরো আমি তোমায় হেল্প করছি, তাহলে এখানে আমি তোমাদের MKO, তাহলে MKO হিসেবে আমি তোমাদের হেল্প করলে তোমরা কিন্তু এই জোনটাও পৌঁছে যেতে পারছো। আরেকটা কী আছে সেটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট, মানে বিকাশের বাইরের অংশটা হচ্ছে এটা আমি তোমাদের সবুজ দিয়ে দেখাচ্ছি। এই যে জোনটা দিয়েছি, এই যে এঁকেছি, এটা সবুজ কালি দিয়ে, এটা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট, মানে এখানে তুমি শত চেষ্টা করেও পারবে না। এইটা হচ্ছে লাইন, মানে প্রত্যেকের তো একটা ক্যাপাসিটি থাকে, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটির বাইরে আছে এটা। তাহলে এত দূর হচ্ছে, তাহলে লালটা আমি আরেকবার দেখাই, এই লালটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যেটা সকলের ক্যাপাসিটি সকলেই জানো, ঠিক আছে। ধরো ওই সিলেবাসটা, সিডিপি সিলেবাস তোমরা সকলেই জানো, মোটামুটি কী প্রশ্ন হতে পারে সেটা জানো। এবার আরও ডিটেলসে তোমরা জানতে চাইছো, মানে এই জেডপিডি লাইনটা তোমরা পৌঁছাতে চাইছো, এই মাঝেরটা। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে এই জোনটা তোমরা পৌঁছাতে পারবে যদি একটা হেল্প করা হয়, কেউ যদি তোমাকে স্ক্যাফোল্ডিং দেয়, মানে তোমাকে যদি অ্যাসিস্টেড লার্নিংয়ে হেল্প করে, তাহলে তোমরা এত দূর অবধি যেতে পারছো। সেকেন্ড হলুদটা, তাহলে এটা হয়ে গেল জেডপিডি, এটা হচ্ছে ZAD। আর এই যে বাইরের যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ZBD, মানে জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট, মানে এখানে কিন্তু যাওয়া যাবে না। ওকে, বোঝাতে পারলাম? তাহলে আরেকবার এখানে সংজ্ঞাটা পড়ি, সেটা হচ্ছে নৈকট্য বিকাশের সীমা বা আমাদের জেডপিডি সেটা কি বলেছে। ভাইগটস্কির মতে জেডপিডি হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ, মানে যেটা হচ্ছে লালটা যেটা দেখালাম অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, এবং বিকাশের বাইরের মধ্যেকার অংশবিশেষ, মানে বাইরেরটা দেখো সাদা, সবুজ লাইন দেওয়া আছে, এই যে সাদাটা এটা হচ্ছে বাইরের অংশটা, আর এই হচ্ছে আমাদের লাল, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এই যে মাঝামাঝি নীল আর এই লালের মাঝামাঝি তো আছে এই হলুদটাই হচ্ছে আমাদের জেডপিডি, মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। মানে এখানে স্টার দিয়ে দেখো আমি লিখে দিয়েছি, যে অঞ্চলে সমস্যা শিশুকে দিলে শিশু নিজে থেকে সমাধান করতে পারে না, কিন্তু তাকে সাহায্য বা হেল্প যদি করা হয়, তাকে যদি নির্দেশনা বা গাইডেন্স দেওয়া হয়, তাদেরকে যদি কোনো রকম নির্দেশ বা ইনস্ট্রাকশন দেওয়া হয় বা কোনো ক্লু বা উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে তারা সমাধান করতে তাকেই কিন্তু ভাইগটস্কি বলেছেন ZPD। তাহলে এই যে নির্দেশনা বা সাহায্য বা ক্লু, এটা দিচ্ছে কারা, এটা দিচ্ছে MKO,
মোর নলেজেবল আদার্স, মানে সেই বিষয়ে যে তার চেয়ে বেশি জানে, মানে সেই বিষয়টা নিয়ে যে বেশি জানে সেটাই হচ্ছে মোর নলেজেবল আদার্স। তাহলে এই লালটা হলো আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, হলুদটা হলো আমাদের জেডপিডি, আর এই নীলটা যেটার বর্ডারটা করা আছে সবুজ, এটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট, জেডবিডি। ঠিক আছে, জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট হয়ে গেল। তাহলে জেডপিডি নিয়ে কোনো সমস্যা নেই, ক্লিয়ার। চলে যাচ্ছি পরের পেজে, সেটা হচ্ছে এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কি, বিয়ন্ড ডেভেলপমেন্ট কি, সেটা আরেকবার এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছি, আরেকবার তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে প্রকৃত বিকাশ বলতে বোঝায় যখন শিক্ষার্থী কোনো সমস্যা কারোর সাহায্য ছাড়াই নিজেরাই সমাধান করতে পারে, মানে ওই মাঝের এই জিনিসটা হয়ে গেল। বিয়ন্ড ডেভেলপমেন্ট মানে কি, বাইরের বিকাশের বাইরের অঞ্চল, ঠিক আছে, যেখানে শিক্ষার্থীরা অন্যদের বা বড়দের সাহায্য নিয়েও কোনো রকম সমাধান করতে পারে না, মানে এই বাইরেরটা এটা সমাধান করতে পারবে না। তাহলে এতদূর নিজে করতে পারে, এই মাঝেরটা নিজেরা করতে পারে, এটা করতে পারে না। তাহলে আরেকটু প্রচেষ্টা করলে সে কত দূর অবধি করতে পারে, এত দূর অবধি করতে পারে, এই যে করতে পারছে এটাই হচ্ছে আমাদের জেডপিডি, আর এটাই হচ্ছে আমাদের জেডপিডি লাইন। ওকে, এবার এটা করতে গেলে আমাদের কী লাগে, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই যে আমরা ক্লু দিচ্ছি, আমরা যে নির্দেশ দিচ্ছি, আমরা যে উদাহরণ দিচ্ছি, এই যে হেল্প করছি, প্রয়োজনীয় সাহায্য, সেটাকেই কিন্তু আমরা বলে, মানে ভাইগটস কি বলেছেন, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এমনিতেও স্ক্যাফোল্ডিংয়ের মানে হচ্ছে কি, ভাড়া বন্ধন। ঠিক আছে, ভাড়া বন্ধন, ভাড়া বন্ধন জিনিসটা কীরকম, এরকম হয়, হেল্প করছে পার্টিকুলার বাড়ির কাজ বা ফ্ল্যাটের কাজের সময় যে রাজমিস্ত্রিরা ভাড়া বন্ধন দিয়ে ওঠে ফ্ল্যাটের বা বাড়ির কাজ করতে বাইরে যেটা করা হয়, ওটা তো পার্মানেন্ট হয় না, ওটা তো কিছুক্ষণের জন্য হয়, যতদিন বাড়ির কাজ চলছে বা কোনো কাজ চলছে ততদিনের জন্য ওটা ইউজ করা হয়, ওটা তো পার্মানেন্ট থাকে না। এই স্ক্যাফোল্ডিংও কিন্তু পার্মানেন্ট নয়, পার্টিকুলার ওই কাজটার জন্য যখন তার চেয়ে বেশি জানে, বিশেষ করে ধরো টিচার, ঠিক আছে, সেই টিচার যখন সেই মুহূর্তে সেই শিক্ষার্থীকে কোনো রকমভাবে হেল্প করছে, কোনো রকম ক্লু দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে, কোনো কিছুর মাধ্যমে তাকে হেল্প করছে যাতে সে ওই জেডপিডি লাইনটা অবধি পৌঁছাতে পারে, সেই জিনিসটাকে বলছে স্ক্যাফোল্ডিং। এটা কিন্তু কি, এটা কিন্তু পার্মানেন্ট নয়। ওকে, মানে শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে ধরনের সাহায্য প্রদান করা হয় তাকেই বলা হয় স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং জিনিসটা কি, স্ক্যাফোল্ডিংটা কিন্তু পার্মানেন্ট নয়, সেটা হচ্ছে সাময়িক। সেটা কখন হয়, যখন কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্র বা কোনো ব্যক্তি তার যতটা বিকাশ দরকার, মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অবধি পৌঁছাতে গেলে তাকে মোর নলেজেবল আদার্সের কাছ থেকে স্ক্যাফোল্ডিং নিতে হচ্ছে, মানে কি, প্রয়োজনীয় সাহায্য নিতে হচ্ছে, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে প্রয়োজনীয় সাহায্য, সেটা কি সাময়িক হচ্ছে এবং পার্টিকুলার ওই সময়ে একটা জাস্ট ক্লু বা একটা হেল্প, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। জিনিসটা একদমই কঠিন নয়, জিনিসটা খুবই ইজি, জাস্ট নামগুলো আমাদের কাছে নতুন, যে স্ক্যাফোল্ডিং কী, জেডপিডি কী বা এমকেও কী। আশা করি এমকেও কী সেটা তো আমি বুঝিয়ে দিয়েছি, তাও অনেক মানে সংজ্ঞাতে লিখে দিয়েছি। তো যারা যারা চাইবে তারা পজ করে, ভিডিও পজ করে নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। তাহলে স্ক্যাফোল্ডিং কী বলছে, শিশুর শিখনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কেন, যখন একটা মানুষ শিখছে, শেখার সময় তো আমাদের হেল্পটা দরকার হয়, হেল্পটা হলেই তো আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে। তাহলে স্ক্যাফোল্ডিংটা একটা শিশুর শিখনের জন্য, মানে শিখনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ভাইগটস্কির মতে শিখনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং অভিজ্ঞরা তার সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। এই অভিজ্ঞ মানে হচ্ছে আমাদের এমকিউ, ঠিক আছে, মানে মোর নলেজেবল আদার্স। তাহলে তারা কি করছেন, তারা তখন শিক্ষার্থীকে শিখনের ক্ষেত্রে, সেটা শিক্ষক হতে পারে, কোনো বন্ধু হতে পারে, সমবয়সী বন্ধু হতে পারে, কোনো জ্যেষ্ঠ মানুষ হতে পারে, ঠিক আছে, বা আমাদের চেয়ে কম বয়সীও হতে পারে, সে হয়তো সে পার্টিকুলার বিষয়ে বেশি জানে, সে হেল্প করছে, তখন কি করছে, তখন তাকে হিন্টস দিচ্ছে, ক্লু দিচ্ছে, এইভাবে কিন্তু তাকে বিভিন্নভাবে হেল্প করছে। এইভাবে হেল্প করাতে কী হচ্ছে, কোনো সমস্যাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছে, এই যে করছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং, যা শিক্ষার্থীর শিখন দক্ষতা মজবুত করতে সাহায্য করে বা সহায়তা করে। তাহলে শিখন দক্ষতাকে সহায়তা করছে কে, স্ক্যাফোল্ডিং সহায়তা করছে। স্ক্যাফোল্ডিং কিন্তু এটা একটা প্রসেস, ঠিক আছে, এটা একটা প্রসেস। সেটা প্রসেসটা কি, যার মাধ্যমে কোনো রকম হেল্প করছে, ক্লু দিচ্ছে, ঠিক আছে, এইভাবে স্ক্যাফোল্ডিংটা করছে। স্ক্যাফোল্ডিং একটা প্রসেস, যেটা কিন্তু পার্মানেন্ট নয়, সেটা কত দূর অবধি পৌঁছাতে হেল্প করে, সেটা হচ্ছে জেডপিটি লাইন অবধি পৌঁছাতে কিন্তু হেল্প করে। কারা করছে এই জিনিসটা, সেটা হচ্ছে এমকিউ। তাহলে এতক্ষণ ধরে যে এমকিউ বললাম, সেটা অলরেডি চলে এলো, অর্থাৎ অধিক জ্ঞানী কেহ, ঠিক আছে, বাংলা যদি করা হয় মোর নলেজেবল আদার্স বা আদার, তাহলে হচ্ছে অধিক জ্ঞানী কেহ। তাহলে ভাইগটস্কি কী বলেছেন, শিখনের ক্ষেত্রে আরেকটা বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন, সেটি হলো এমকিউ বা অধিক জ্ঞানী কেহ।
কীরকম? মানে শিশুরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে, যার মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সংলাপ অন্তর্ভুক্ত। এবার এই পারস্পরিক সহযোগিতা সংলাপে বা সাহায্যে যারা ভূমিকা পালন করে তাদেরকেই ভাইগটস্কি এমকিও বা অধিক জ্ঞানী ব্যক্তি বলেছেন। ঠিক আছে, এবার এটা কারা কারা হতে পারেন? শিক্ষক হতে পারে, অবশ্যই শিক্ষক এমকিও স্টুডেন্টদের জন্য, তাছাড়া অভিভাবক হতে পারে, বয়স্ক ব্যক্তি হতে পারে, এমনকি সহপাঠীও হতে পারে এমকিও। তাহলে এমকিও মানে হচ্ছে যে কেউ যে সেই বিষয়ে, সেই পার্টিকুলার সাবজেক্টে যেটাতে সে স্ক্যাফোল্ডিং প্রোভাইড করছে সেই স্টুডেন্টটাকে, সেই বিষয়ে সেই মানুষটাই হচ্ছে বা সেই ব্যক্তিটাই হচ্ছে এমকিও। আর সে যেভাবে হেল্প করছে, যে প্রসেসের মাধ্যমে হেল্প করছে, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আর স্ক্যাফোল্ডিংয়ের হেল্পের পর সে কোথায় পৌঁছাচ্ছে? সে জেডপিডি লাইনে পৌঁছাচ্ছে, মানে সাহায্য নিয়ে সে তার ওই যতদূর অবধি পৌঁছানো যায় ততদূর অবধি পৌঁছাতে পারছে, মানে জেডপিডি লাইন অবধি সে পৌঁছাতে পারছে এবং সে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তার হচ্ছে। এবার যদি আমি আরেকবার ছবিটা আঁকি, ধরো এটা হচ্ছে ZAD, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এবার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট তার আছে, এবার একজন এমকিও ব্যক্তি সেখানে আছে, সে হেল্প করলো, তাহলে তার জেডপিডি লাইন অবধি সে পৌঁছাতে পারলো, তার এতটা গ্রোথ হলো। কিসের মাধ্যমে এমকিও ব্যক্তিটি ওই স্টুডেন্টকে বা ওই শিক্ষার্থীকে হেল্প করছে? সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে। স্ক্যাফোল্ডিংটা কি? এটা একটা প্রসেস। সেই প্রসেসটার মাধ্যমে কীভাবে হেল্প করে? কোনো রকম হিংস, ক্লু, এগুলোর মাধ্যমে হেল্প করছে। তাহলে তার হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ওকে, ক্লিয়ার? চলে যাচ্ছি পরের পেজে। আচ্ছা, ভাইগটস্কির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখো, পিঁয়াজে এবং ভাইগটস্কি দুজনেই তো নির্মিতিবাদী। একজন সোশ্যালি মানে সামাজিকভাবে, আর একজন প্রজ্ঞাভিত্তিকভাবে বলেছেন। মানে একজন হচ্ছে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট, একজন হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। ঠিক আছে, দুজনেই আছে এবং দুজনের মধ্যে কিছু দুজনেই প্রজ্ঞাকে হাইলাইট করেছেন, প্রজ্ঞার ওপর বেস করে বলেছেন, দুটোই জ্ঞান নিয়ে বলেছেন। কিন্তু এই যে প্রজ্ঞামূলক বিকাশ, যেটা পুরোটাই আমাদের মস্তিষ্কের বিকাশ, যার মাধ্যমে আমরা কল্পনা করতে পারছি, চিন্তা করতে পারছি, এই বিকাশটাকে পিঁয়াজে কি বলেছেন? যে এই বিকাশটা হচ্ছে ডেভেলপমেন্ট আগে হচ্ছে, মানে ডেভেলপমেন্ট আগে হয়, তারপর কিন্তু আমরা লার্নিংটা করতে পারছি। ঠিক আছে, আগে ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে লার্নিং। এটা আমাদের কে বলেছেন? এটা আমাদের বলেছেন কিন্তু পিঁয়াজে। কিন্তু ভাইগটস্কি বলেছেন যে না, আগে লার্নিং হচ্ছে, সমাজের কাছ থেকে আমরা আগে শিখছি বলেই মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখছি, কালচারালভাবে, সামাজিকভাবে আমরা শিখছি মিথস্ক্রিয়ার মাধ্যমে, তারপরেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে প্রথম যে দুজনের মধ্যে পার্থক্য, প্রথম যে পয়েন্ট আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু পিঁয়াজে বলেছেন আগে ডেভেলপমেন্ট তারপর লার্নিং, কিন্তু ভাইগটস্কি বলেছেন না, আগে লার্নিং তারপর ডেভেলপমেন্ট। এটা হচ্ছে তাদের মধ্যে প্রথম পার্থক্য। তাছাড়া কি বলেছে? পিঁয়াজে বলেছে বিকাশের তার যখন পর্যায় আছে, বিভিন্ন পর্যায়ে, আমরা 4টে পর্যায়ে দেখেছিলাম তো পিঁয়াজের ক্লাসে, পিঁয়াজের বিকাশের সময়। তার মানে কি, তিনি ডিসকন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বলেছিলেন। কীরকম ডিসকন্টিনিউয়াস ডেভেলপমেন্ট? মানে পিঁয়াজে তার বিকাশের স্তর নির্দিষ্টভাবে বুঝিয়েছিলেন যে এই বয়স থেকে এটা হয়, এই বয়স থেকে এটা হয়, ইত্যাদিভাবে বলেছিলেন। কিন্তু ভাইগটস্কি বলেছেন কি, যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, মানে বিকাশ কিন্তু ক্রমাগতভাবে। তার জন্য তিনি ধাপে ধাপে কোনোরকমভাবে বিচার করেনি বা বয়সটাকে তিনি ম্যাটার করেনি। তার কাছে তিনি বলেছেন যে সমাজে থাকতে থাকতে মিথস্ক্রিয়ার মাধ্যমে যে কোনো মানুষের যখন আগে বা পরে, বয়সটা তার কাছে ম্যাটার করে না। তার কাছে ম্যাটার যেটা করে সেটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, কালচারাল মিথস্ক্রিয়া, এটা তিনি বলেছেন। এটা গেল আরেকটা পয়েন্ট। এবং এই যে মিথস্ক্রিয়ার যে পয়েন্টটা তিনি বলেছিলেন, সেখানে কিন্তু তিনি অনেকগুলো জিনিস উল্লেখ করেছিলেন। কী কী উল্লেখ করেছিলেন? যে টার্মসগুলো আমাদের মানে আসে পরীক্ষা হলে, যে জিনিসগুলো আমাদের জানতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে, এক হচ্ছে তিনি পিয়ার লার্নিং বা সহপাঠী শিক্ষণকে বলেছেন। ঠিক আছে, পিয়ার লার্নিংকে তিনি ইম্পর্টেন্স দিয়েছেন, যে সহপাঠীদের মাধ্যমে শিখছে। কখন শিখছে? স্টুডেন্টরা তার সহপাঠীদের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে শিখছে কোনো কিছু। পিয়ার লার্নিং কে তিনি ইম্পর্টেন্স দিয়েছেন। তিনি কোলাবোরেটিভ লার্নিংকে বলেছেন, যেটা সহযোগিতামূলক শিখন, যেখানে কোনো গ্রুপের মাধ্যমে শেখা হচ্ছে। জিনিসগুলো মোটামুটি সবই একই রকম, মানে শিক্ষাক্ষেত্রে তার ব্যবহারে সবগুলোই কিন্তু কাছাকাছি। তিনি সেটার কথা বলেছেন। তিনি কোঅপারেটিভ লার্নিংয়ের কথা বলেছেন, মানে সমবায় শিখনের কথা বলেছেন। সমবায় শিখন মানে কি, একে অপরের কাছ থেকে শিখছে, সেটা বয়স্ক মানুষ হতে পারে, ছোট হতে পারে, ঠিক আছে, বা পারস্পরিক শিক্ষা, রেসিপ্রোকাল টিচিং, তার কথাও বলেছেন। তাহলে তিনি কতগুলো কথা বলেছেন? 4টে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটে টার্মস উনি ইউজ করেছেন। এক হচ্ছে কোলাবোরেশন, ঠিক আছে, কোলাবোরেশন লার্নিং, ঠিক আছে, রেসিপ্রোকাল লার্নিং, অ্যাসিস্টিভ লার্নিং, ঠিক আছে,
আরেকটা বলেছে কোঅপারেটিভ লার্নিং, আরেকটা বলেছে পিওর লার্নিং। তাহলে এই 1 2 3 4 5 পাঁচটা টার্মস তিনি কিন্তু ইউজ করেছেন, 5টা টার্মস কিন্তু তিনি ইউজ করেছেন তার সামাজিক মিথস্ক্রিয়া ক্ষেত্রে। মানে এতগুলোর মাধ্যমে সব জিনিসগুলো একই, সবই গ্রুপের মাধ্যমে শিখছে, সব কিছুই একে অপরের মাধ্যমে শিখছে, সহযোগিতার মাধ্যমে শিখছে, দলগতভাবে শিখছে, গ্রুপ লার্নিং, এই জিনিসগুলো কিন্তু তিনি বলেছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো জাস্ট মনে রাখলেই হবে, কারণ এই টার্মসগুলো দিয়ে দেয় যে এইগুলো কে বলেছেন, তাহলে তখন আমরা বলতে পারবো যে এটা আমাদের ভাইগটস্কি বলেছেন। ঠিক আছে, ভাইগটস্কি আমাদের কিন্তু এই সমবায় শিখন, পারস্পরিক শিক্ষা, দলগত শিক্ষা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তিনি বলেছেন। তাহলে আরেকবার তোমাদেরকে বলে দিই, তাহলে এমকিউ কি, এমকিউ জিনিসটা কী হলো? এমকিউ হচ্ছে মোর নলেজেবল আদার্স। মোর নলেজেবল আদার্স মানে যে বেশি জ্ঞানী ব্যক্তি সে হেল্প করছে। কিসের ক্ষেত্রে হেল্প করছে? জেডপিডিতে পৌঁছানোর জন্য হেল্প করছে। জেডপিডি কি, মানে যার মাধ্যমে যতদূর মানে আমরা যেতে পারতাম তার চেয়ে আর একটু বেশি যেতে পারছি। আর জেডএডি মানে হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যেটা আমরা নিজেরাই যেতে পারি, তার জন্য কারো হেল্প লাগে না। আর যে প্রসেসে মানে হেল্পিং যে প্রসেসটা, হেল্পের যে প্রসেস, প্রক্রিয়াটা, সেটা কি বলছি? সাহায্য করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের কিন্তু স্ক্যাফোল্ডিং, তাই তো? স্ক্যাফোল্ডিং হচ্ছে এই যে সাহায্য করার পদ্ধতি, এটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে এবার আমি একটা তোমাদের এখানে ছবি আঁকবো। আচ্ছা, এখানে একটা ছবি আঁকছি, সুবিধা হবে। তাহলে এই যে তিনি যে 3টে অ্যাসপেক্টের কথা বলেছিলেন, একটা হচ্ছে সংস্কৃত বললাম তো, সংস্কৃতি, ঠিক আছে, আমি বাংলায় লিখছি সংস্কৃতি বা কালচার, ঠিক আছে, ভাষা, আর হচ্ছে আমাদের সামাজিক মিথস্ক্রিয়া, তাই তো? সামাজিক মিথস্ক্রিয়া, হাতের লেখা খুবই বাজে যাচ্ছে যাই হোক। তো এই সংস্কৃতি, ভাষা এবং সামাজিক মিথস্ক্রিয়া, এই 3টেই কিন্তু একে অপরের সাথে পুরোপুরি দেখো লিঙ্কড। এই যে ছবিটা আঁকতাম সার্কেল করে, সংস্কৃতি মানে ভাষা ছাড়া সংস্কৃতি আর মিথস্ক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়া অসম্ভব, আবার সামাজিক মিথস্ক্রিয়া ছাড়া ভাষা অসম্ভব, আবার সংস্কৃত ছাড়াও কিন্তু আমাদের ভাষা বা সামাজিক মিথস্ক্রিয়া অসম্ভব। তাহলে এই সার্কেলটা তোমরা কিন্তু মাথায় রাখবে, সেটা হচ্ছে সংস্কৃতি, ভাষা, সামাজিক মিথস্ক্রিয়ার সাথে কিন্তু একে অপরের ইন্টারাকশানটা ঠিক এইভাবে। কারণ তিনি যে জিনিসটা বারবার বলেছেন সেটা হচ্ছেন, তিনি কিন্তু যেহেতু সোশিও কালচারাল অ্যাসপেক্ট মানে সমাজ ও সংস্কৃতিকে শিশুর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলেছেন, তার জন্য তিনি সবসময় মনে করেন যে জ্ঞান বা প্রজ্ঞা এই জিনিসটা, এটা কিন্তু আমরা বাহ্যিক জগৎ থেকে আমরা কিন্তু একটা শিশুকে বা একটা ব্যক্তি কিন্তু শিখছে, এবং তিনি তার সমাজ সংস্কৃতি বিকাশের, সংস্কৃতি, ভাষা এবং এই সামাজিক, এই 3টের উপর বেশি প্রায়োরিটি দিয়েছেন। তার জন্য এইভাবে কিন্তু ছবিটা আঁকলাম যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আরেকটা জিনিস যেটা এখানে আমি ছবিটা এঁকে দেবো, সেটা হচ্ছে এই যে এমকেও, মোর নলেজেবল আদার্স, স্ক্যাফোল্ডিং এবং হচ্ছে জেডপিডি, এই জিনিসটাও কিন্তু একে অপরের সাথে ইন্টারাকশান আছে। এসটা মানে স্ক্যাফোল্ডিংটা একটু কাছে আঁকি। স্ক্যাফোল্ডিং, জেডপিডি এবং এমকেও, এই 3টেও কিন্তু একে অপরের সাথে লিঙ্কড। কেন লিঙ্ক আমি বললাম, জেডপিডিতে পৌঁছাতে গেলে আমাদের স্ক্যাফোল্ডিং চাই, এবং এই প্রসেসটা কে আমাদের হেল্প করবে, সেটা হচ্ছে এমকেও, মোর নলেজেবল আদার্স। যে বিষয়টায় আমরা জেডপিডি চাইছি সেই বিষয়ের অধিক জ্ঞানী ব্যক্তি বা এমকেও কিন্তু আমাদের হেল্প করছে স্ক্যাফোল্ডিংয়ে, এবং এই স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে আমরা পৌঁছাতে পারছি জেডপিডি। ওকে, ক্লিয়ার? এইগুলোই হচ্ছে কি পয়েন্ট, এইগুলো মনে রাখলেই হবে এনাফ। আর এই মানে চ্যাপ্টার থেকে আর বেশি প্রশ্ন আসে না, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, কে বলেছিলেন কি এমকিউ, স্ক্যাফোল্ডিং কি, জেডপিডি কি, এগুলোই হচ্ছে মেন বিষয়। এবার শিক্ষাগত ক্ষেত্রে ব্যবহারগুলো কী আছে, তার আগে আমি শিক্ষাগত তাৎপর্যগুলো একটু তোমাদের বলে দিই। সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট যেটা আছে, শিক্ষাক্ষেত্রে জেডপিডির দিকে দৃষ্টি রেখে শিখন পরিচালনা করা উচিত। অবশ্যই জেডপিডি উপর দৃষ্টি রেখেই আমাদের পরিচালনা করতে হবে। এজন্য শিক্ষার্থীর জেডপিডি সম্বন্ধে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে এবং সেই মতো শিখন পরিকল্পনা করতে হবে। তার জন্য আমাদের কিন্তু যেসব আমাদের মানে সিলেবাসগুলো আছে সেগুলো কিন্তু সেইভাবেই করা হয়েছে, এই জেডপিডিটা ভেবেই করা হয়েছে। সেকেন্ড কী আছে, শিক্ষার্থী যখন জেডপিডির কাজ করার চেষ্টা করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই শিক্ষক সাহায্য প্রদান করবেন। তাহলে এই সাহায্য প্রদানটা কি, এই প্রসেসটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং হয়ে গেল। 3 নম্বর পয়েন্টটা কী আছে, শিক্ষক প্রয়োজন মতো একই শ্রেণীর দক্ষ শিক্ষার্থীকে
এই সাহায্য প্রদানে লিপ্ত করতে পারবেন। মানে সবসময় যে টিচার স্ক্যাফোল্ডিং করছেন তা নয়, সেই ক্লাসের মধ্যে সেই বিষয়ে যে বেটার জানে বা বেস্ট জানে তাকে দিয়েই স্ক্যাফোল্ডিংটা করালেন। ওকে, 4 নম্বর পয়েন্টটা কী আছে, শিক্ষক যুথবদ্ধ শিক্ষককে বা কোলাবোরেটিভ যে বললাম ওই যে গ্রুপ স্টাডি, অ্যাসিস্টিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, ঠিক আছে, রেসিপ্রোকাল টিচিং লার্নিং বা টিচিং, এই জিনিসগুলোতে কী করবেন, তিনি উৎসাহিত করবেন। ওকে, 5 নম্বর পয়েন্টটা কী আছে, প্রজ্ঞার বিকাশে ভাষা একটা যেহেতু অন্যতম হাতিয়ার বা উপাদান, যেটাকে তিনি বলেছেন টুল, সুতরাং শিক্ষক শিক্ষার্থীদের আত্মকথনে অবশ্যই উৎসাহিত করবেন। তারা যদি ভাষা প্রয়োগ না করে তাহলে তাদের প্রবলেম কী আছে আমরা তো জানতে পারবো না, তাদেরকে তো বলতেই হবে, মনের ভাব তো তাদের প্রকাশ করতে হবে। তার জন্য কি টিচারদেরকে কী বলতে হবে, উৎসাহিত করতে হবে যে হ্যাঁ তোমরা তোমাদের মনের কথাটা ব্যক্ত করো, বলো, তোমরা ওপেন আপ হও। ওকে, তারপর 6 নম্বর পয়েন্টটা কী আছে, শিক্ষাকে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশকে বিচার করে শিক্ষক শিক্ষণ কার্য পরিচালনা করবেন। অর্থাৎ কে কোন সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কার কী কালচার, কী কোন সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সেটার উপর বিচার করবে এবং কোন পরিবেশে তারা আছে সেটাকে বিচার করে কিন্তু একটা টিচিং প্রসেস হবে, একটা লার্নিং প্রসেসটা কিন্তু শুরু হবে। মানে এগুলো কিন্তু আমাদের টিচারদেরকে মাথায় রাখতে হবে। তার মানে কি, বিদ্যালয়ের বাইরের শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরের শিক্ষার কী করতে হবে, আমাদের একটা মিল করতে হবে। আমাদের টিচারদেরকে কী করতে হবে, এমন একটা সামাজিক পরিস্থিতি গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা শিখবে, মানে তাদের শেখাটা হবে কী হবে, মিথস্ক্রিয়ার মাধ্যমে, এবং তার জন্য তাদের জন্য একটা ভালো মানসিকতা গড়ে ওঠে, তারা যেন ভালোভাবে সাবলীলভাবে নিজেদের ভাষা একে অপরের সাথে মানে মিথস্ক্রিয়ার মাধ্যমে সেটাকে শিখতে পারে। ঠিক আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে পাঠ্যক্রম মানে কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থী এবং শিক্ষণের মধ্যে একটা মিথস্ক্রিয়া গড়ে ওঠে। ঠিক আছে, এবং অবশ্যই জেডপিটি মাথায় রাখতে হবে, যেটা আমি প্রথমে বললাম, জেডপিটিটা মাথায় রেখেই আমাদের করতে হবে। তাছাড়া কী করতে হবে, পাঠদান বা যখন ইনস্ট্রাকশন দিচ্ছি সেক্ষেত্রে আমাদের স্ক্যাফোল্ডিং দিতে হবে, মানে সেই প্রসেসটা দিতে হবে, হেল্পটা করতে হবে, এবং সেটার পারদর্শিতার মান অনুযায়ী শিক্ষক কী করবে, পাঠদান করবে, কতটা করা যায়। এবং এইটাই কিন্তু আমাদের ভাইগটস্কির মতে হলো কার্যকরী শিক্ষণ পদ্ধতি। এই যে ঠিকঠাকভাবে যদি আমরা স্ক্যাফোল্ডিংটা করতে পারি সেটাই কিন্তু কার্যকরী শিক্ষণ পদ্ধতির একটা অন্যতম ইম্পর্টেন্সের জিনিস হয়ে যাবে। তাছাড়া কী আছে, পরিমাপ, ঠিক আছে, বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু শিশুর পারদর্শিতা পরিমাপ করবে এই জেডপিটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এইগুলোই কিন্তু আমাদের শিক্ষাগত তাৎপর্য এবং এগুলোই কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশাল বড় ব্যবহার হয়ে যাবে। তাহলে আশা করি এই চ্যাপ্টার তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাও আমি আরেকবার তোমাদেরকে কয়েকটা জিনিস শর্টে রিপিট করে দিচ্ছি। তাহলে কী হলো, লেভ ভাইগটস্কি তিনি ছিলেন একজন সোশিও কালচারাল অ্যাসপেক্ট, যিনি যাকে সামাজিক সৃজনবাদের জনকও বলা যায়, যিনি সামাজিক নির্মিতিবাদী হিসেবে পরিচিত পেয়েছিলেন। এবং তিনি বলেছিলেন সমাজের সঙ্গে একটা বাচ্চা যত বেশি মিশবে তত বেশি সে শিখবে এবং তত বেশি তার বিকাশ হবে। এবং একটা বাচ্চা বা শিশু বা ব্যক্তি যখন সমাজে সবার সাথে ভালোভাবে মিশতে পারবে, থাকতে পারবে, মিথস্ক্রিয়া করতে পারবে, তখন সে তার নিজের জ্ঞান নিজেই করতে পারবে, নিজের জ্ঞান নিজেই সে নির্মাণ করতে পারবে। এবং এই তিনটের জন্য তিনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কিসে দিয়েছিলেন, তিনি বলেছিলেন এই তিনটে পয়েন্ট, একটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া বা সামাজিক যোগাযোগ, একটা হচ্ছে সাংস্কৃতিক মিথস্ক্রিয়া মানে কালচার, একটা হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এবং এই ভাষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেছিলেন। কেন বলেছিলেন গুরুত্বপূর্ণ টুল, কারণ এই ভাষা ছাড়া কিন্তু প্রথম 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট মানে সোশ্যাল বা কালচার, এই জিনিসটা অসম্ভব। কারণ ভাষাই এমন একটা টুল যেটা সারা বিশ্বে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে সারা বিশ্বে যদি যোগাযোগ করতে হয় আমাদের ভাষাটা থাকতে হবে। এবং ভাষাকে তিনি 3টে এলিমেন্টে ভেঙেছিলেন। সেই 3টে এলিমেন্ট কী কী ছিল, সেই 3টে এলিমেন্ট ছিল, একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, একটা হচ্ছে প্রাইভেট স্পিচ, আর একটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। ঠিক আছে, এই 3টে জিনিসে বলেছিলেন। এবং এটা হচ্ছে 2 বছর থেকে, সোশ্যাল স্পিচ হচ্ছে 2 বছর বয়স থেকে হচ্ছে, প্রাইভেট স্পিচ হচ্ছে 3 থেকে 6 বছর বয়স, এবং সাইলেন্ট ইনার স্পিচ হচ্ছে 7 বছর বয়সে আমরা জানতে পারছি। এবং তিনি বলেছিলেন সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, হচ্ছে লার্নিং আগে হচ্ছে এবং তারপর হচ্ছে ডেভেলপমেন্ট। একটা মানুষের যখন লার্নিং বা ব্যক্তির যখন লার্নিং আগে আসছে তার উপর বেস করে তার ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এখানে পিঁয়াজে বলেছিলেন না, আগে ডেভেলপমেন্ট হচ্ছে এবং তারপর হচ্ছে লার্নিং। এই জিনিসটা তিনি এই জিনিসটা বলেছিলেন পিঁয়াজে, যে আগে হচ্ছে ডেভেলপমেন্ট পরে লার্নিং, আর ভাইগটস্কি বলেছিলেন আগে লার্নিং তারপর হচ্ছে ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। এছাড়া তিনি কয়েকটা জিনিস বলেছিলেন যে সহপাঠী শিক্ষণের ক্ষেত্রে মানে পিয়ার লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, রেসিপ্রোকাল টিচিং এবং গ্রুপ লার্নিং, এই জিনিসগুলোকে তিনি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন, কারণ এটা পুরোটাই সামাজিক এবং সাংস্কৃতিকভাবে আসছেন। তাছাড়া কী বলেছিলেন তিনি, এমকেও, জেডপিডি, এই জেডপিডির মধ্যে থাকছে জেডএডি,
ঠিক আছে, মানে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট, যেটা কখনোই পৌঁছানো সম্ভব নয়, সেই জিনিসটা তিনি বলেছিলেন। এবং অবশ্যই এমকেও হেল্প করবে কিসে, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, একটা প্রসেস যার মাধ্যমে যে কোনো শিক্ষার্থী পৌঁছাতে পারবে জেডপিডি লাইনে। এই হলো এই আজকের বিষয়বস্তুর মধ্যে, এই আজকের সাবজেক্টের মেন বিষয়বস্তু। আশা করি তোমরা সকলে সেটা বুঝতে পেরেছো। এছাড়া যদি কারো কোনো রকম কোয়ারিজ থাকে বা এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু কমেন্টসে তোমরা প্রশ্ন করতে পারো। যাই হোক, এখনও পর্যন্ত সেভাবে তোমরা কেউ কমেন্টসে প্রশ্ন করছো না, তো আই হোপ তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পারছো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, যেখানে আমি পিয়াজে, ভাইগটস্কি এবং কোহেলবার্গের উপর সমগ্র এমসিকিউ নিয়ে চলে আসবো। তাই ক্লাসটা একটাও যদি মিস করতে না চাও, তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।